রশি লাগলে রশি দে, হাসিনারে ফাঁসি দে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার মাধ্যমে সকল যে গণহত্যা সে চালিয়েছে, এই যে গণহত্যা জাতিসংঘ দ্বারা স্বীকৃত একটা গণহত্যা, জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের আমরা বিচার করব ইনশাল্লাহ। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই খুনি হাসিনা, যে দিল্লিতে পলাতক খুনি, সেই খুনি বলার চেষ্টা করছে সে নাকি আবার ফেরত আসবে, এবং তার কিছু দোসররা যারা বিভিন্নভাবে আমাদের দেশের ভিতরে লুকিয়ে রয়েছে, তারা ঝটিকা মিছিল করে বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে চায়। আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাল্লাহ বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নাই, এই কথা আমি আপনাদেরকে দিতে চাই। অতীতেও আমরা যখন খুনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ঢাকা শহরে আমার কিছু দামাল ছেলে পেলে আছে, আমার সাথে তখন মিছিল করতো আর স্লোগান দিত, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, হাসিনা সরকার ক্ষমতায়। এবং 2024-এর 6 আগস্ট যখন আমি কারামুক্ত হয়ে আবার রাজপথে ফেরত আসি, সেই দামাল ছেলেদের নিয়ে ঢাকা শহরের অলিগলিতে স্লোগান দিয়েছি, রশি লাগলে রশি দে, হাসিনারে ফাঁসি দে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার মাধ্যমে সকল যে গণহত্যা সে চালিয়েছে, এই যে গণহত্যা জাতিসংঘ দ্বারা স্বীকৃত একটা গণহত্যা, জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের আমরা বিচার করব ইনশাল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং অন্য কোনো দেশের, অন্য কোনো রাষ্ট্রের সেবা দাসে পরিণত হবে না। যে কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে তৎকালীন পাকিস্তান কর্তৃক আমাদের দেশকে দাবিয়ে রেখে একটি ভিন্ন রাষ্ট্রের একটি দাস হিসেবে আমাদেরকে দাবিয়ে রাখতে চেষ্টা করেছিল। তার প্রতিবাদে জনগণ জেগে উঠে এবং যুদ্ধ করে। একইভাবে আমি মনে করি 2024 সালেও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে সেবা দাসে বাংলাদেশকে পরিণত করেছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার সরকার, তার বিরুদ্ধেও একটা ক্ষোভ প্রকাশ ছিল 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম উপাদান। যে জুলাইয়ের প্রত্যেক শহীদ 843 জন গ্যাজেটভুক্ত যারা শহীদ হয়েছেন, এর বাইরেও অনেকেও আমরা ধারণা করি যে এখন পর্যন্ত তালিকাভুক্ত করা যায়নি। তথ্যের অভাবে হোক বা যে কোনো কারণেই হোক, আমরা সকলকে তালিকাভুক্ত করার অক্লান্ত চেষ্টা করব এবং দ্রুততম সময়ে এই তালিকাটি সম্পন্ন করে সকলে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করার জন্য তাদের যে তথ্য, সেই তথ্য আমরা সংরক্ষণ করব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং তাদের জীবন বৃত্তান্ত এবং কর্মকাণ্ড এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের তথ্যচিত্র যাই আছে, যতটুকুই পাওয়া যায়, সকল কিছু সংরক্ষণের মাধ্যমে আমরা একটা নির্ভুল শহীদদের তালিকা প্রণয়ন করতে চাই। খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে এবং তার দীর্ঘ 17 বছরের গুম, খুন, হত্যা এবং অত্যাচার, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ জনগণের মাঝে জমা হয়েছিল, সেটির বিস্ফোরণ ঘটেছিল এবং ছাত্র জনতা দলমত নির্বিশেষে এক কাতারে তারা রাজপথে নেমে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের আলো নিভে গেছে, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের আলো নিভে যায়নি। আর আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যারা আর ফিরে আসেননি। হয়তো কোনো এক বিকেলে তারা আপনার পাশেই দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো এক মিছিলে তারা আপনার পাশেই হেঁটেছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তারা কি সত্যিই নেই? না, তারা আছেন এই বাংলাদেশের প্রতিটি পতাকায়, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের মুক্ত কণ্ঠে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা,
এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিক্সা চালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে। প্রশ্ন করি আপনাদের, আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল, আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও যখন দেশের সামনে ন্যায় আর অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। কারণ জুলাই আমাদের শিখিয়েছে ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়, নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়, আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন মত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান। পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক জুলাইয়ের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় এবং ইনসাফের পথে অটল থাকার তৌফিক দান করুন। ৭১ থেকে ২৪ আমরা বারবার প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমরা জালেমের বিরুদ্ধে এক হই এক লড়াকু সেনাদল হিসাবে। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি অংশ থেকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা নিতে পারি আমরা। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না। পরিশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া একটি স্লোগানের মাধ্যমে আপনাদেরকে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। জুলাই গণহত্যার ২ বছর পার হওয়ার পরেও আমরা যেটা আশা করতে পারি নাই, বিভিন্ন জেলায় গিয়ে আমরা স্থানীয়দের কাছ থেকে সেই কথাটাই শুনতে পাচ্ছি। পাবনা থেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে এসেছি। ওখানকার এমপি, নাম সহই বলতে চাই, বিএনপির এমপি শিমুল বিশ্বাস জুলাই গণহত্যায় সরাসরি ছাত্র জনতার উপরে গুলি করে ৩ জনকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগের চেয়ারম্যান আবু সাইদ খানকে সরাসরি শেল্টার দিয়ে পাবনা শহরে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিএনপির প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনারা তো অনেক ধরনের হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। দিনের বেলা আওয়ামী লীগের ব্যাপারে হুঙ্কার দেবেন আর রাতের বেলায় তাদের লোকদেরকে শেল্টার দিবেন। এই প্রতারণার রাজনীতি আমরা আপনাদেরকে করতে দেব না। আপনার দলের এমপি শিমুল বিশ্বাস আপনার থেকে ৩ হাত দূরে মাত্র বসে পার্লামেন্টে। আপনি পেছনে ফিরে তাকাবেন যে আপনার এমপিরা কিভাবে আওয়ামী লীগের খুনিদেরকে শেল্টার দিচ্ছে। এ ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু সামান্য কিছু অর্থের লোভে আপনার দলের এমপিরা, আপনার দলের নেতারা আজকে জুলাই গণহত্যার খুনিদেরকে, যারা আমাদের ভাইদেরকে, আমাদের বোনেদেরকে কবরে পাঠিয়েছে, তাদের সাথে আতাত করছে। আপনার লজ্জা থাকা উচিত দলীয় প্রধান হিসেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত যে আপনার দলের এমপিরা
আপনার দলের লোকেরা এরকম খুনিদেরকে আশ্রয় দিচ্ছে। কথা খুব বেশি বাড়াবো না। আপনারা জানেন, একটু আগে আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং এই রায়ের আরেকটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বড় বেইমানি এবং গাদ্দারি। এই রায়ের মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সরকার বাহাদুরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অতীতে আপনারা গিট্টু পাকিয়েছেন। এটার মধ্য দিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতায় আসা যায় এটাকে ম্যানিপুলেট করে সেই কাজ আপনারা অতীতে করেছেন। একই জিনিস সামনে যদি পুনরাবৃত্তি করতে চান, আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে আলাদা কিছু হবে না। সুতরাং জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা দেয়া আছে, ওই ফর্মুলা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে। ওই সাবেক বিচারপতি আপনাদের দলীয় বিচারপতিদের ওখানে বসাবেন। এই জিনিস এবার কিন্তু আর মেনে নেওয়া হবে না।